আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আমাদের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ড দেশের পুরো রাজনৈতিক পরিস্থিতি উত্তাল করে তুলছিল। বাংলাদেশের পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেককে গ্রেপ্তারের দাবি করলেও হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে। মাঝে এই ফয়সাল করিম মাসুদের অবস্থা নিয়ে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষের লোকজনের মধ্যে নানা ধরনের বক্তব্য পাওয়া গেছে। একটি পক্ষ দাবি করছিল ফয়সাল বাংলাদেশে ছিল, আরেকটি পক্ষের দাবি ছিল ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে ভিডিও বার্তা দিয়ে দুবাইতে অবস্থান করার কথা জানিয়েছিল। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ বলছে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে তারা। শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হলে পরে আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এসটিএফ বলছে বেশ নাটকীয় কায়দায় ধরা হয়েছে এই দুজনকে। এমনকি তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। যে কোনো সময় ঢুকে যেত বাংলাদেশে। তবে অভিযুক্ত এই দুজনকে বাংলাদেশে ফেরানো নিয়ে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে দুই রকম বার্তা পাওয়া গেছে। অন্যদিকে সহসাই এই দুইজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কম বলেই জানা গেছে। বিশেষ করে ভারতে আইনি প্রক্রিয়া শেষ করে ফেরত পাঠাতে বেশ লম্বা সময় লেগে যেতে পারে, এমন ধারণা ভারতীয় আইনবিদদের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরীফ হাদি ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। এজন্য তিনি বেশ কিছুদিন ধরে গণসংযোগ করে আসলেন। গত বছর 12ই ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পরে রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় একটি ভিডিওতে দেখা যায় একটি মোটর সাইকেলে করে দুজন লোক এসে কাছ থেকে হাদির মাথায় গুলি করে। পরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18ই ডিসেম্বর তিনি মারা যান। ওই ভিডিওর ভিত্তিতে পুলিশ দাবি করছিল অটো রিকশায় থাকা হাদিকে গুলি করা মোটরসাইকেলের পিছনে ছিলেন ফয়সাল এবং সেটি চালাচ্ছিলেন আলমগীর। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত 14ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা করেন। পরে মামলাটিতে দণ্ডবিধির 302 ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে আসামি করে গত 6ই জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে ডিবির দেওয়া চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত 15ই জানুয়ারি আদালতে নারাজি আবেদন দাখিল করেন মামলার বাদী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির দাখিল করা চার্জশিটে মোট 17 জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে 11 জন বর্তমানে কারাগার এবং প্রধান আসামি ফয়সাল সহ 6 জন পলাতক আছে। অধিকতর তদন্তের দায়িত্ব পাওয়ার পর সিআইডি নতুন করে মোহাম্মদ রুবেল নামের একজনকে গ্রেপ্তার করে। রুবেলকে দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে নেওয়ার পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ইতিমধ্যে দিয়েছেন। পরে তাকেও কারাগারে পাঠানো হয়েছে। অর্থাৎ এই মামলায় মোট 12 জন কারাগারে আছেন। ডিবির চার্জশিটে 17 আসামির মধ্যে প্রধান আসামি ছিলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ছিলেন দ্বিতীয়। হাদি হত্যা মামলার প্রধান এই দুই অভিযুক্তের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি তথ্য ছড়িয়ে পড়ে। এক পক্ষ দাবি করছিল এরা বাংলাদেশের ভেতরেই আছে, আরেক পক্ষ দাবি করছিল তারা ভারতে পালিয়ে গেছে। আবার ফয়সাল নিজে 2 দফা ভিডিও বার্তা দিয়ে বলছিলেন তিনি দুবাইতে অবস্থান করছেন এবং হত্যাকাণ্ডের সাথে তাকে ফাঁসানো হয়েছে। গত 28শে ডিসেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল দাবি করেছিলেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয় যান। তাদের দুজনকে সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সেদিন তিনি বলেন ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান, সেখান থেকে মানিকগঞ্জের কালামপুরে ও পরে প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ পুলিশের ওই কর্মকর্তা তখন বলেছিলেন ফিলিপ নামে একজন তাদেরকে সীমান্ত পার করে পুত্তির নামে একজনের কাছে হস্তান্তর করে। তারপর সামি নামে আরেক ট্যাক্সি ড্রাইভারের কাছে তাকে দেওয়া হয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়।
পুলিশ কর্মকর্তা নজরুল সেদিন বলেছিলেন, অনানুষ্ঠানিক চ্যানেলে তারা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছিলেন সেখানে তারা পুত্তি ও স্বামীকে গ্রেপ্তার করেছে। তবে এই সংবাদ সম্মেলনের ঘন্টা 2 পরেই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বিএসএফ ও মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতে সেদিন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের সীমান্ত পার হওয়া বা এ ঘটনায় পুত্তি ও স্বামী নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য, সরেজমিনের যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে বলা হয়। ওই সময় একাধিক ভিডিও বার্তা দেন ফয়সাল করিম। তিনি দুবাইয়ে অবস্থান করেছেন দাবি করে তিনি আরব আমিরাতের মাল্টিপল এন্ট্রি ভিসার ছবি ভিডিওতে দেখান। শেষ পর্যন্ত ভারত থেকে ফয়সালের গ্রেপ্তারের তথ্য পাওয়া গেল। রোববার ভারতের সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ এর বিজ্ঞপ্তির বরাতে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের তথ্য দিল। ওই বিজ্ঞপ্তির বরাতে রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা ANI এর প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসটিএফ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নামে তারা। 2 বাংলাদেশি তাদের দেশে চাঁদাবাজি, হত্যা সহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে পুলিশের কাছে গোপন ও বিশ্বাসযোগ্য তথ্য ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে এসটিএফ বলছে, ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। মেঘালয়ের সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে শেষ পর্যন্ত বনগাঁয় যায়। এ বিষয়ে মামলা করা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দৈনিক আমার দেশের এক খবরে বলা হয়েছে, আদালত তাদের 14 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দর্শক, 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শীতল হয়ে আসা ভারত বাংলাদেশের সম্পর্ক যখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষার মধ্যে, তখনই প্রতিবেশী দেশটি থেকে এই দুজনকে গ্রেপ্তারের খবর এলো। ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সে সময় বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এজন্য ভারতকে দায়ী করেও তখন বিক্ষোভ হয়। তখন ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে একদল হামলা চালায়। তখন দাবি করা হয়, হাদিকে গুলি করে আতাতিয়ারা ভারতে পালিয়ে গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাদি মারা যাওয়ার পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটে। তখন বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশন ও সহকারী হাই কমিশনের সামনে এবং ভারতে বাংলাদেশের হাই কমিশন ও উপ হাই কমিশনের সামনে বিক্ষোভ ও সংঘাতের ঘটনা ঘটে। হাদি হত্যা মামলার প্রধান 2 অভিযুক্ত ভারতে গ্রেপ্তারের খবর সামনে আসায় এখন প্রথম প্রশ্নটি হলো, তাদের কবে নাগাদ বাংলাদেশ ফেরত আনা হচ্ছে? বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নিয়ে 2 ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। বিডি নিউজের খবরে বলা হয়েছে, আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের খবর সামনে আসার পরপরই রোববার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। অন্যদিকে দৈনিক আমার দেশের খবরে সিএডির বরাত দিয়ে বলা হয়েছে, এই 2 অভিযুক্তকে দেশে আনার প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেটির মাধ্যমে ফয়সাল ও আলমগীরকে ফেরানো সম্ভব। 2016 সালে এই চুক্তিতে কিছু সংশোধনী এনে আসামি হস্তান্তরের প্রক্রিয়া আরো সহজ করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে কোনো অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত আসামিকে ফেরাতে প্রথমে সরকারকে কূটনৈতিক বার্তার মাধ্যমে বা নোট ভার্বাল পাঠিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হয়। 2016 সালের সংশোধনী অনুযায়ী চুক্তির আওতায় কেবল সেই সব অপরাধীদের ফেরানো যায় যে অপরাধের সাজা অন্তত 1 বছরের কারাদণ্ড, বিশেষ করে হত্যা, চাঁদাবাজি বা অন্যান্য গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। যদি অপরাধটি রাজনৈতিক চরিত্রের হয়, তবে ভারত চাইলে প্রত্যর্পণে অসম্মতি জানাতে পারে। এর জন্য যথাযথ প্রক্রিয়ায় 2 পক্ষের মধ্যে যোগাযোগ হতে হবে। তবে তার আগে ভারতে বেশ কিছু আইনি প্রক্রিয়া শেষ হতে হবে, কারণ এরই মধ্যে পশ্চিমবঙ্গের বিধাননগর আদালত এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ড শেষ হওয়ার পর তাদেরকে একই আদালতে উপস্থাপন করতে হবে। এই সময় বাংলাদেশি কর্তৃপক্ষ যদি তাদেরকে ফেরত চেয়ে আবেদন করে, তাহলে সেই আবেদনটিও বিধাননগরের আদালতে হাজির করতে হবে। সব মিলিয়ে এই প্রক্রিয়াটিতে বেশ একটা লম্বা সময় লেগে যেতে পারে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের একাধিক আইনজীবী।
দর্শক, হাদি হত্যা মামলার দুই প্রধান অভিযুক্তের গ্রেপ্তারের খবরে আরেকটি বিষয় উঠে আসছে। সেটি হলো, হাদি হত্যার পিছনে কি এই দুইজনই জড়িত, নাকি এর বাইরে বিশেষ করে নির্দেশদাতা হিসেবে কেউ আছে? বিশেষ করে বাংলাদেশে নির্বাচনের আগে হাদি হত্যাকাণ্ড নিয়ে যেভাবে পরিবেশ উত্তাল হয়েছিল, তাতে নানা ধরনের আলোচনা ও মত উঠে এসেছিল। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চর্চিত বিষয় নিয়ে, যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি কি ভুল পাল্টে ফেললেন? এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। বিষয়টা নিয়ে একটু কথা বলা প্রয়োজন মনে করলাম, এই জন্য কথা বলছি। রাষ্ট্রপতির ভাষণে বিএনপির প্রতিফলন কেন, এই ভুল বদল, এভাবে যদি আমরা শিরোনামটা বলে আলাপ শুরু করি, যে বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিকভাবেই একটা পরিবর্তনের হাওয়া বইছে, আপনারা বুঝতেই পারছেন। যারা ধরুন আওয়ামী লীগ করেন, তারা যদি এখনকার বঙ্গভবন বা এখনকার রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ ভাবধারা প্রত্যাশা করেন, তাহলে স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ হবে, তারা হতাশ হবেন। কিন্তু শুরুতেই একটা জিনিস মনে রাখা দরকার, যে রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের চেহারা, চরিত্র, রাজনৈতিক সমীকরণ বদলের সাথে সাথে কিন্তু পাল্টে যায়। যে ক্ষমতার মসনদে দীর্ঘ সময় একদল আসীন ছিল, আজ সেখানে নতুন সমীকরণ, এখন ক্ষমতায় বিএনপি। আর এই ক্ষমতার পালাবদলের সাথে সাথেই বদলে দিতে শুরু করেছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে উচ্চারিত শব্দগুলো। অনেকেই প্রশ্ন করছেন, মহামান্য রাষ্ট্রপতি যখন বিভিন্ন অনুষ্ঠানে ভাষণ দেন, সেই ভাষণের শব্দগুলো আসলে কার? এই ভাষণ কি আগের মতো আওয়ামী লীগের লিখে দেওয়া? এখনো কি বঙ্গভবনে আওয়ামী লীগের লোকজন আছে, নাকি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির নির্দেশনায় তৈরি? আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতি ভাষণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। কদিন আগে আমরা একটা পত্রিকাতেও দেখলাম, আমার দেশ পত্রিকায়, এই পত্রিকায় আভাস দিচ্ছে যে সেই ভাষণে থাকবে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা। আজ আমরা সেটি একটু বুঝবার চেষ্টা করব, যে কেন রাষ্ট্রপতির ভাষণে জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ ধ্বনিত হওয়া এখন এই সময়ের উপযোগী হয়ে উঠেছে, এবং প্রশাসনিক কাঠামোর এই পরিবর্তন দেশের রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে। দর্শক, আপনারা জানেন যে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি ভাষণ পাঠ করলেও সেই ভাষণের মূল খসড়া তৈরি করে দেয় তার অফিসিয়াল স্টাফ, বা কোনো ভাষণ মন্ত্রী পরিষদ বিভাগও তৈরি করে দেয়। যেমন আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যে ভাষণটি রাষ্ট্রপতি দেবেন, সেই ভাষণটি তৈরি করে দেবে মন্ত্রী পরিষদ বিভাগ। সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি অনেকটা আলংকারিক প্রধান হলেও তার মুখ দিয়ে সরকারি কথা বলে, অর্থাৎ যে দল বা যে দলীয় ভাবধারা সরকার থাকে, সেই দলই কিন্তু রাষ্ট্রপতির মুখ দিয়ে কথা বলে। রাষ্ট্রপতির নিজে থেকে একটা শব্দ উচ্চারণ করবার আসলে কোনো ক্ষমতা নেই। যারা হতাশ হচ্ছেন, তারা নিজেকে একবার একটু জিজ্ঞেস করে দেখুন তো, যে এখন ক্ষমতায় কে? উত্তরটি স্পষ্ট, যে বিএনপি। সুতরাং স্বাভাবিকভাবে রাষ্ট্রপতির জন্য যে ভাষণটি তৈরি হচ্ছে, তা এখন বিএনপি পন্থী আমলা এবং থিঙ্ক ট্যাঙ্কদের হাত দিয়ে আসছে। আগে আমরা দেখতাম ভাষণের প্রতিটি লাইনে থাকতো বঙ্গবন্ধু বা শেখ হাসিনার স্তুতি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা কল্পনাও করা অসম্ভব। এখন রাষ্ট্রপতির ভাষণ আর এক পরিবার দখল করেছে, বলা যায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার স্তুতি থাকাটাই স্বাভাবিক, কারণ সরকার যে আদর্শ ধারণ করে, রাষ্ট্রপতির মুখে সেই আদর্শের প্রতিফলন ঘটাটাই হচ্ছে প্রচলিত রীতি। অনেকে অবাক হচ্ছেন যে কেন রাষ্ট্রপতির ভাষণে বিগত সরকারের কঠোর সমালোচনা থাকবে, কিন্তু আপনি যদি ইতিহাসের দিকে তাকান, যখনই সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রপতি তার ভাষণে নতুন সরকারের এজেন্ডা এবং পুরনো সরকারের ব্যর্থতাকেই তুলে ধরেছেন। তিনি যে দলের রাষ্ট্রপতি হোক না কেন, আপনি 96 এর কথা যদি চিন্তা করেন, 96 আওয়ামী লীগ ক্ষমতায় এলো বিএনপির পরে। বিএনপির রাষ্ট্রপতি কে ছিলেন?
রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, তিনি কিন্তু তার মেয়াদ পূরণ করে গেছেন এবং প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণের রেকর্ডটা যদি এখন আপনাদের শোনানো হয়, তাহলে সেখানেও আপনি খুঁজে পাবেন যে বিএনপি সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরা হয়েছিল এবং আওয়ামী লীগ সরকারের আগামীর পরিকল্পনাগুলো তুলে ধরা হয়েছিল। আবার 2001 সালে যদি আপনি আসেন, সেই সময় রাষ্ট্রপতি ছিলেন আওয়ামী লীগের বিচারপতি শাহাবুদ্দিন, তিনিও তার পূর্ণ মেয়াদ পূরণ করে গিয়েছিলেন। সেখানে প্রথম অধিবেশনে তাকে ভাষণ দিতে হয়েছে। আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি আওয়ামী লীগের ব্যর্থতা তুলে ধরেছেন, বিএনপির আগামীর কর্ম পরিকল্পনা তুলে ধরেছিলেন। আবার 2009 সালে আসেন, 2009 সালে বিএনপির রাষ্ট্রপতি ছিলেন প্রথম অধিবেশন পর্যন্ত ইয়াজউদ্দিন আহমেদ এবং তারও স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পরে তিনি বিদায় নিয়েছেন এবং তাকেও ভাষণে এইভাবেই কথা বলতে হয়েছিল, আওয়ামী লীগের হয়ে কথা বলতে হয়েছিল। এটি আসলে রীতি, এটি মন খারাপ হবার কিছু নেই। বিষয়গুলো যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে আপনার মন খারাপ হবার কোনো কারণ থাকবার কথা নয়। একটি দেশের রাজনৈতিক আদর্শ ফুটে ওঠে তার ব্যবহৃত শব্দের মাধ্যমে। বিগত 1.5 দশকে আমরা রাষ্ট্রপতির প্রতিটি ভাষণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দিয়ে শেষ হতে দেখেছি। কিন্তু এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, তাই সমাপ্তি সূচক শব্দগুলো বদলে যাওয়াটাই যুক্তিসঙ্গত। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ জিন্দাবাদ দর্শনে। সুতরাং রাষ্ট্রপতির এই যে চলমান যে এই কয়েকদিন যে ভাষণগুলো শুনলেন, সেই ভাষণে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ আগমন ঘটেছে। এটি কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয়। এই যে বললাম, রাষ্ট্রপতির একটা শব্দ নিজে থেকে উচ্চারণ করবার কোনো রীতি না, আসলে রীতি নেই, যার কারণে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। এছাড়া রাষ্ট্রপতির আসন্ন সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ, আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ শুনতে পাই, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। এছাড়া ভাষণের মূল অংশে জিয়াউর রহমানের নাম আসা এবং বিগত সরকারের দুর্নীতির ফিরিস্তি উঠে আসা এখন হয়তো কেবল সময়ের ব্যাপার। সাম্প্রতিক সময়ে আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী আসন্ন অধিবেশনে রাষ্ট্রপতি সম্ভবত আওয়ামী লীগ সরকারের শাসন আমলকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিত্রায়িত করবেন। এটি কেবল কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং বর্তমান সরকারের নীতিমালার একটি আনুষ্ঠানিক দলিল হিসেবে গণ্য হবে। এখন প্রশ্ন উঠতে পারে, মন্ত্রিপরিষদ বিভাগে কি সব রাতারাতি বদলে গেল? উত্তর হচ্ছে হ্যাঁ। ক্ষমতার পালাবদলের সাথে সাথে আমলাতন্ত্রের উপরের স্তরেও ব্যাপক রদবদল ঘটে। সেখানে এখন বিএনপি ঘরানার কর্মকর্তারা কাজ করছেন, যারা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী রাষ্ট্রপতির স্ক্রিপ্ট সাজাচ্ছেন। বর্তমানে একটা বিতর্ক চলছে বর্তমান রাষ্ট্রপতির অবস্থান নিয়ে। অনেকে বলছেন তিনি তো আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত, তাহলে তিনি কেন এখন বিএনপির লিখে দেওয়া ভাষণ পাঠ করছেন? তিনি কি পদত্যাগ করতে পারতেন না? দর্শক, এই প্রশ্নটা শুনতে সহজ হলেও এর সাংবিধানিক এবং ব্যবহারিক দিকটা বেশ জটিল। প্রথমত, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কার কাছে? সংবিধানে বলা আছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে, কিন্তু বর্তমানে তো স্পিকার পদটি শূন্য বা স্পিকার নেই। এমন পরিস্থিতিতে একটি সাংবিধানিক সংকট তৈরি হওয়া অস্বাভাবিক ছিল না? যেমন গত 1.5 বছর যাবৎ ইউনূসের আমলে রাষ্ট্রপতি অপসারণের একাধিক নাটক হয়েছে। সেই সময় যদি রাষ্ট্রপতি অপসারণ হতেন বা তিনি নিজে চলে যেতেন, কি পরিস্থিতি হতো? প্রত্যেকটি মানুষ চিন্তাশীল। আপনিও চিন্তা করে দেখুন যে কি পরিস্থিতিটা হতো একটু ঠান্ডা মাথায়। তাহলে বলবেন যে রাষ্ট্রপতি না পদত্যাগ না করে কিংবা তিনি বিদেশে চলে না গিয়ে তাহলে তো ভালোই করেছেন, দেশকে তো বাঁচিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে রাষ্ট্রপতি যে দল থেকে আসুক না কেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে রাষ্ট্রপতি সাধারণত সচরাচর মেয়াদ শেষ করে যান। আমি খানিক আগে বললাম আব্দুর রহমান বিশ্বাস, বিচারপতি শাহাবুদ্দিন, ইয়াজউদ্দিন, তারা কিন্তু পূর্ণ মেয়াদ পূরণ করে গিয়েছিলেন। এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য জরুরি। রাষ্ট্রপতি পদটি ব্যক্তিগত নয়,
বরং এটি একটি প্রতিষ্ঠান। আমি শুরুতে এই কথাগুলো বলেছি। সেই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন সরকারের সাথে সমন্বয় করে চলাটাই একজন রাষ্ট্রপতির দায়িত্ব। তিনি যদি এখন পদত্যাগ করতেন তবে দেশ একটি বড় ধরনের সাংবিধানিক শূন্যতায় পড়ত। তাই বিএনপির ক্ষমতায় থাকার এই সময়ে তার পদে থাকা এবং সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করাটাই সম্ভবত রাজনৈতিক সমঝোতার একটি অংশ। আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে যাচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেখানে রাষ্ট্রপতির ভাষণটি হবে আগামীর রাজনীতির দিক নির্দেশনা, অর্থাৎ বিএনপির রাজনীতির এবং বিএনপি সরকারের দিক নির্দেশনা বলতে পারেন। সেই ভাষণে যদি আওয়ামী লীগের কঠোর সমালোচনা থাকে তবে সেই ভাষণটাকে বুঝতে হবে যে সেটা আসলে বিএনপি সরকারের, বিএনপির ভাষণ, বিএনপির কথা। আগেই বলেছি, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মুখ দিয়ে কথা বলানোটাই হচ্ছে সেই ভাষণ। বিগত সরকারের ভুলগুলো সংশোধন করে বিএনপি কিভাবে দেশ চালাতে চায় তার প্রথম আনুষ্ঠানিক মহড়া আমরা রাষ্ট্রপতির মুখ থেকেই শুনতে পাবো আসন্ন জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভাষণে। জিয়া খালেদার আদর্শে উজ্জীবিত একটি ভাষণ হয়তো বিএনপি কর্মীদের চাঙ্গা করবে, কিন্তু একই সাথে এটি মহামান্য রাষ্ট্রপতি যে দলটি থেকে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন সেই দলের অবুঝ নেতা কর্মীর মনেও কিছুটা দাগ লাগাটা স্বাভাবিক। রাষ্ট্রপতির ভাষণের শব্দগুলো কেবল শব্দ নয়, এগুলো ক্ষমতার পরিবর্তনের এক একটি সংকেত। আওয়ামী লীগ সরকার না থাকা মানেই হলো তাদের প্রচারণার সমাপ্তি। এখন বিএনপি ক্ষমতায়, তাই রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সেই পরিবর্তনের ছোঁয়া লাগবে, এটাই স্বাভাবিক। রাষ্ট্রপতি কাল লিখে দেওয়া ভাষণ পড়ছেন, তার চেয়ে বড় কথা হলো সেই ভাষণ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে কতটা প্রতিফলিত করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, রাষ্ট্রপতি কি মেয়াদ শেষ পর্যন্ত থাকতে পারবেন, নাকি এই ভাষণের মাধ্যমে তিনি বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করে নতুন কোন রেকর্ড গড়বেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।